বসন্তবরণ অনুষ্ঠান শেষে আনিকা কলেজ গেট দিয়ে বের হয়ে রিকশায় উঠতে যায়। ঠিক তখনই তার শাড়ির আঁচলটা অন্য রিকশার চাকার সাথে লেগে আচমকায় শাড়িটা টান লাগে। ঠিক তখনই শাড়ির আঁচলটা কেউ ধরে ফেলে। আনিকা হঠাৎ হয়ে যাওয়া ঘটনার ভয় পেয়ে যায়। ঠিক তখন সেই মানুষটি শাড়ির আঁচল ধরে। সে ভয় পাওয়ার কিছু নেই, তেমন কিছু হয়নি। আনিকা ভয়ে কথা বলতে পারছে না। অপরিচিত ছেলেটি তখন বলে, ম্যাম আপনি এদিকে আসুন, বলে আনিকা হাত ধরে রাস্তার একপাশে দোকানে নিয়ে আসে আর পানির বোতল কিনে পানি খেতে দেয়। আনিকা কিছু না বলে পানি খেয়ে নেয়। কিছুটা স্বাভাবিক হয়ে ছেলেটিকে বলে, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। ছেলেটি বলে, ইটস ওকে, এটাই তো আমার দায়িত্ব ছিল। বাই দ্য ওয়ে, আপনার নাম কি? আনিকা এই বলে চুপ করে থাকে। ছেলেটিও বলে ওঠে, আমার নাম আবরার। ও আচ্ছা। আবরার আবার বলে ওঠে, মিস আনিকা একটু সাবধানে চলাচল করবেন আর নিজের কেয়ার করবেন। মুচকি হেসে বলে আনিকা, পারবো না কেয়ার করতে। লাইফে কেউ আসবে যে আমায় কেয়ার করবে, তাই থাকি না একটু কেয়ারলেস, বলে হালকা হাসে আবরার। ও আচ্ছা। আনিকা আনিকা চলে যেতে নিলে আবরার ডেকে বলে, আবরার এই যে মিস আনিকা, একটা কথা বলার ছিল। আনিকা কি কথা? ব্রু কুচকে জিজ্ঞেস করে আবরার। নীল শাড়ি, নীল চুড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, চুলে খোপা, কানে ঝুমকো, তারপরও কিছু একটা নেই যার ফলে ইনকমপ্লিট লাগছে আপনাকে। মুচকি হেসে বলল আবরার। এতক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে সবই শুনছে আনিকা। খুব শান্তভাবে আনিকা বলল, ও আচ্ছা তাই বুঝি? আবরার তাই। এ বলে আবরার চলে যায়। আনিকা তাকিয়ে আছে তার যাওয়ার দিকে। তারপর সে গিয়ে রিকশায় উঠে সোজা বাড়ি চলে যায়। কিন্তু বাড়ি গিয়ে সে 100 বললে শক খায়, কারণ আজ তার বিয়ে ঠিক করে রেখেছে তার বাবা। আনিকা কিছু না বলে ঘরে চলে যায়, কারণ তার বলার কিছু নেই। বাবার মুখের উপর কথা বলতে শিখেনি আনিকা, আর তারও তো কোনো রিলেশন নেই যে বাধা দিবে। আর এদিকে আবরার তো মহা খুশি, প্রথম দেখায় ভালোবেসে ফেললো প্রিয়তমাকে। দুদিন পর আজ হলুদ, তাই আনিকাকে কাঁচা হলুদ রঙের শাড়ি পরানো হয় আর সবাই হলুদ লাগানোর কাজে বিজি। আনিকাও মুচকি হেসে সবার হলুদ গ্রহণ করছে। হলুদের দখল শেষে সবাই ফ্রেশ হয়ে যে যার মতো ঘুমিয়ে যায়। ঘুমাতে পারেনি আনিকা। সে ভাবছে তার সে মানুষটি কেমন হবে। সে কি তাকে খুব ভালোবাসবে, নাকি নিয়ম মাফিক ভালোবাসা কিছুদিন পর পর ফুরিয়ে যাবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে। সকালে সবার হইচয়ে ঘুম ভেঙে যায় আনিকার। পার্লারে মেয়েরা আসে সাজাতে, আর তার আগে আনিকার মা তাকে খাইয়ে দেয় অশ্রুসিক্ত চোখে। আনিকা নিজেকে সামলে নেয়। দুপুর 2টায় বর আসে। এতক্ষণে আনিকার সাজানো শেষ। আজ লাল বেনারসি শাড়ি, গহনা, হাত ভর্তি লাল রেশমি চুড়ি, মাথায় লাল ওড়না দেয়, ঠোঁটে গাঢ় লিপস্টিক, গাঢ় কাজল, সব মিলিয়ে লাল টুকটুকে বউ যাকে বলে। বর বউ আলাদা জায়গায় বসানো হয়। কিছুক্ষণের মধ্যে বিয়ে পড়ানো শেষ হয়। বিদায়ের সময় এসে গেছে আনিকার। বাবা বরের হাতে আনিকাকে তুলে দিল। বলল, বাবা আমার মেয়েটাকে দেখে রেখো, বলেই কেঁদে দেয়। বাবা চিন্তা করবেন না, আমি ওকে আগলে রাখবো। আনিকা হঠাৎ মনে হলো কণ্ঠটা তার খুব চেনা, কিন্তু ওইদিকে তেমন খেয়াল করলো না। সে তো মা বাবাকে জড়িয়ে কেঁদেই যাচ্ছে। অনেক কষ্টে গাড়িতে উঠানো হলো, কিন্তু আনিকা নীরবে কেঁদেই যাচ্ছে। বর বউ দুজনে চুপচাপ, কেউ কারোর সাথে কথা বলছে না। আনিকা গাড়ি জানালা দিয়ে বাইরে দেখছে আর কাঁদছে। 1 ঘন্টা পর গাড়ি পৌঁছে গেল। হল রুমে বসানো হলো আনিকাকে। আনিকার শাশুড়ি আনিকার মাথায় হাত দিয়ে বলল, কখনো আমাকে শাশুড়ি বলো না, আমি চাই তুমি আমার মেয়ে হয়ে থাকবি। কি সবসময় আমার মেয়ে হয়ে থাকবি তো? আনিকা অবাক চোখে তাকিয়ে আছে, কারণ এমন কি হয় কখনো? মিসেস আনিকা, আনিকার শাশুড়ি আবার বলে শুরু করলেন, আনিকা আমি তোকে তুই করে বলছি প্রথম থেকে, যাতে আমার সংকোচ বোধ কাটাতে আমি চাই তুমি আমার সংসারটাকে তোমার করে নাও। কখনো মা মেয়ে দুজন মিলে গল্প করব, আবার দুজন মিলে সংসারটা গোছাবো। আনিকার চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। আনিকা ভাবেনি কখনো এমন কিছু সে পাবে, যেখানে সবাই তাকে নিজের করে নিবে। চোখ মুখে স্মিত হেসে শাশুড়ি হাতে হাত রেখে বলল, আম্মু দেখে নিও, কখনো তোমার মনেই হবে না আমি তোমার ছেলের বউ। কখনো ভুল করলে কান মলে দিও, খুব করে বকে দিও। আমি সব কাজ করতে পারি, কিন্তু যদি তুমি শিখিয়ে দাও তাহলে সব পারবো। আমি চাই তুমি আমার বেস্ট ফ্রেন্ড হও। মিসেস আনিতা প্রশান্তির হাসি দিয়ে আনিকাকে বুকে জড়িয়ে নেয়। আনিকাও জড়িয়ে ধরে। আনিতা বলে উঠে, তুই আমারই মেয়ে, কিন্তু কখনো আমার পাজি ছেলে কিছু বললে আমাকে বলবি, মেরে কান ছিঁড়ে ফেলবো। আনিকা মুচকি হেসে বলল, ঠিক আছে। একটু পর খেয়াল করলো
হল রুমে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এতক্ষণ, আর অবাক হয়ে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। এর ভেতরে একজন বলে উঠল, মা, মেয়ের গল্প শেষ হলে মেয়েটাকে একটু বিশ্রাম করতে দাও। পুরো দিনটাই তো দখল গেছে মেয়েটার উপর। আনিকার শাশুড়ি, হ্যাঁ ভাবি, ঠিক বলেছেন, আমার খেয়ালই ছিল না। তারপর সবাই আনিকাকে একটা ঘরে নিয়ে গেল। একটা মেয়ে এসে আনিকার হাতে শাড়ি দিয়ে গেল আর বলল চেঞ্জ করে নিতে। আনিকাও বাধ্য মেয়ের মতো চেঞ্জ করে নিল। এর কিছুক্ষণ পর দুটো মেয়ে হাতে করে ডালা ভর্তি বেলি ফুল নিয়ে এলো। বেলি ফুল বললে ভুল হবে, আসলে বেলি ফুলের গহনা। মেয়ে দুটো এসে আনিকাকে সাজিয়ে দিল, হাতে গলায় কোমরে বেলি ফুলের গহনা। তারপর যে কেউ দেখলে পরি বলবে আনিকার ননদ আরিয়ান ভাবিকে তার ভাইয়ের ঘরে বসিয়ে দিয়ে আসে। আনিকা অবাক হয়ে পুরো ঘর দেখছে, কারণ পুরো ঘরটায় তার মন মতো করে সাজানো। বিছানার এক পাশে একটা ড্রেসিং টেবিল, তার পাশে আলমারি, তবে আলমারির মধ্যে ডিজাইন করে একটা মেয়ে আর ছেলে বাবরি ডল আঁকা, ঠিক তার পাশে মিস্টার অ্যান্ড মিসেস লেখা, যা দেখে আনিকা অবাক হয়। রুমের এক পাশে পিঙ্ক কালারের একটা টেডি বিয়ার, আরেক পাশে ডিভান রাখা। আনিকা এসব দেখতে দেখতে কিছু একটা শব্দ পেল। হ্যাঁ, দরজা খোলার শব্দ। পেছনে ফিরে তাকাতে ভূত দেখার মতো চোখ বড় বড় করে চিল্লিয়ে বলে উঠল আনিকা, আপনি? আবরার, আরে আরে চুপ। হ্যাঁ আমি। কেন, অন্য কারো আশা করছিলে বুঝি? এক চোখ টিপে। আনিকা, উফ, আপনি এখানে কেন? এই ঘরে কি? বেশ রেগে। আবরার, আমার বাড়ি, আমার ঘর, আমি থাকবো না তো কে থাকবে? আনিকা, কি? আবরার, ও হ্যালো মিসেস আবরার, মুখ বন্ধ করো, মশা ঢুকবে। আনিকা, মিসেস আবরার মানে? এই শুনো, আর শক দিবা না, এমনিতে হার্ট দুর্বল, এখনই হার্ট অ্যাটাক করে ফেলবো। আবরার, হ্যাঁ মিসেস আবরার, আরে উল্টো আমি শকড, তুমি তোমার বর চিনতে পারছো না তাই? আনিকা, আসলে আমি আপনার ছবি দেখি নাই, তাই চিনি নাই। আবরার মুচকি এসে বলে, আমি জানি তুমি ছবি দেখো নাই, তাই তো সারপ্রাইজ দেওয়ার জন্য হলুদের দিন থেকেই প্ল্যান করেছি। আনিকা, আপনি জানতেন? দূর, আমার সাথে চিটিং হয়েছে, থাকবো না আমি এখানে বলে যেতে নাই। তখন আবরার পেছন থেকে হাত ধরে টেনে এনে কোমর জড়িয়ে ধরে বলে, আবরার, পিচ্ছি জানতাম, তবে এতটা পিচ্ছি তা জানতাম না। চোখ ছোট করে মুচকি হাসি দেয়। আনিকা, আমি পিচ্ছি না ওকে, আমার এখন বিয়ে হয়ে গেছে। রেগে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে আবরার হেসে উঠে বলল, হ্যাঁ, এই পিচ্ছিটাকে কেউ ভালোবাসি, তার রাগী ভাব, বাচ্চাদের মতো কথা বলা, তার দুষ্টামি, এগুলোকেই ভালোবাসি। আবরারের দিকে তাকিয়ে তার কথা শুনছিল আবরার। তো মিসেস আনিকা, আবরার চলো। আনিকা লজ্জা পেয়ে বলল, কোথায়? আবরার আনিকা হাত ধরে বারান্দায় নিয়ে গিয়ে দোলনায় বসিয়ে দিল। তার পাশে আবরার বসলো। কিছুক্ষণ চুপ থাকার পর আবরার আকাশের দিকে তাকিয়ে শান্তভাবে বলা শুরু করলো, জানো আনিকা, বিয়ে যেদিন ঠিক হয় সেদিন তোমাকে দেখি, ওই যে তোমার শাড়ির আঁচল আটকে দেখি, তাতে তুমি জানো কখন যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি জানি না, তবে হ্যাঁ, খুব মায়া জন্মে গেছে। বিয়ে ঠিক হওয়ার নিয়ম করে তোমার বসার সামনে যেতাম। আমার বেশি কিছু চাই না, শুধু চাই তুমি আমার পাশে থেকো। আমার উপর রাগ করো, আমার অধিকার দেখিয়ে বকাবকি করো, বিমানে শুয়ে ছোট বড় আবদার করো, বসো। আমি চাই আমার সকালটা তুমি দিয়ে শুরু হোক, আর রাতটাও তোমাতে সমাপ্তি। কি থাকবে তো আমার সাথে সারা জীবন? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আনিকা হালকা হেসে আবরারের কাঁধে মাথা রেখে বলে, আজ আকাশে চাঁদটা কত সুন্দর না, ভীষণ মায়াবী। আবরার, তুমি আসলে আমার মায়াবতী। আজ থেকে আমাকে তুমি করে বলবে, খুশি হয়ে। আনিকা, আমার প্রশ্নের জবাব আমি দিইনি। তোমার প্রশ্নের জবাব আমি দিইনি। আসলে তুমি এসব বলছো যে আবরার কিছু কথা বলার প্রয়োজন পড়ে না। আনিকা, মেয়েরা তার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না বিলাস করে, যার পাশে চিরজীবন থাকার ইচ্ছা পোষণ করে। ঠিক তুমিও তাই করলে। আনিকা আবরারের কাঁধে মাথা রেখে বলল, ঠিক। আবরার আনিকার হাত ধরে বলে, আনিকা জানো, আজও তোমার স্বাদ সম্পূর্ণ অসম্পূর্ণ লাগছে, কিছু একটা নেই। আনিকা আবরারের কাঁধ থেকে মাথা তুলে অবাক হয়ে তাকিয়ে আছে আর জিজ্ঞেস করে, কি অসম্পূর্ণ লাগছে? আবরার আনিকাকে হাত ধরে ড্রেসিং টেবিলে আয়নার সামনে দাঁড় করিয়ে রেখে বলল, আবরার, ওয়েট দিচ্ছি। আনিকা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। আবরার একটা প্যাকেট থেকে পাতায় মোড়ানো বেলি ফুলের মালা বের করলো আর আনিকার খোপায় গেঁথে দিল। আনিকা অবাক হয়ে তাকিয়ে আছে। আবরার, এবার ঠিক লাগছে। টেডি স্মাইল দিয়ে। আনিকা নির্বোধ হয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে আবরারের দিকে। আবরার দুষ্ট হেসে বলল, হয়েছে হয়েছে, আর দেখতে হবে না, আমি জানি আমি কিউট। আনিকা লজ্জা হয়ে লাল হয়ে মাথা নিচু করে রইল। আবরার, আনিকা আজ আমার সাথে গল্প করবে? আমি তোমাকে জানতে চাই, না হয় তুমি আমাকে জেনে নিও।
আনিকা, হ্যাঁ চলো। আবরার আনিকা বারান্দায় দোলনায় বসে আছে। আবরার ওকে গল্প শোনাচ্ছে, কিন্তু কিছু একটা জিজ্ঞেস করতে গিয়ে দেখে আনিকা তার কাঁধে ঘুমিয়ে পড়েছে। আবরার আমার পাগলি বউ, উনি নাকি গল্প শুনবে, এতটুকুতেই ঘুম। আবরার আনিকাকে পাশে কোলে করে রুমে নিয়ে বিছানায় শুয়ে দেয়। পাশে বসে আবরার তাকিয়ে আছে ঘুমন্ত ফুল দিয়ে সাজানো তার পিচ্চি পাগলি বউয়ের দিকে। এই করে রাত কেটে যায়। সকালে আনিকা আর মোড়া ভেঙে উঠতে গিয়ে দেখে আবরা তার পাশেই বসে তাকিয়ে আছে। এতে আনিকায় কিছুটা লজ্জা পেয়ে গেল। আবরা, শুভ সকাল মিসেস আনিকা। আবরার আহমেদ। আনিকা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে আছে। আবরার আবার বলল, আর লজ্জা পেতে হবে না, লজ্জায় লাল টমেটো হয়ে গেছো, না জানি ভুল করে কখন খেয়ে ফেলি। চোখ ছোট করে টেডি স্মাইল দিয়ে আনিকা লজ্জায় লাল হয়ে কোনো রকম বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যায়। আবরারও একই সাথে যায়। আনিতা, কিরাম্মু তুই নিচে এলি যে? তোর জন্য তো নাস্তা রুমে পাঠিয়ে দিতাম। আনিকা, মেয়েও তো বলো আবার পরও করে দাও, এ কেমন কথা আম্মু? আনিতা, আরে কে কি করলো, কে করলো পর? আনিকা, তাহলে নাস্তা রুমে পাঠাবে বলছো কেন? আনিতা, আচ্ছা মা, ভুল হয়ে গেছে। আনিকা, ওকে, আজকের মতো ঠিক আছে, কিন্তু আর যেন না শুনি। আনিতা, ঠিক আছে আমার মা, আর হবে না। আবরার অবাক হয়ে তাকিয়ে আছে, আসলে হচ্ছেটা কি? আবরার, আরে আম্মু, আমি কি তোমার ছেলে না? তুমি আনিকাকে পেয়ে আমাকে ভুলে গেছো? ন্যাকা কান্না করে। আনিতা, ভুলবো কেন, এখন তো আমার 3টা ছেলে মেয়ে। দিন যেতে লাগলো। আনিকা আবরারের দুষ্ট মিষ্টি ভালোবাসার পরিবারের ভালোবাসায় তাদের ভালোই চলছিল, পূর্ণতা পেল তাদের ভালোবাসা। আবরার আনিকার ভালোবাসা স্নিগ্ধ আবেশে আবরারের সকাল শুরু হয়। আনিকার দুষ্টামি, তার রাত শেষ হয় আনিকার অদ্ভুত বাহানায়। বিয়ে 2 মাস হয়ে গেছে, সময়ের সাথে সাথে তাদের ভালোবাসা ও মায়া বেড়ে গেছে। ইদানিং আনিকা বেশ খিটখিটে হয়ে গেছে। তাই একদিন আবরার আনিকাকে বলল, কালকে ঘুরতে যাব তোমায় নিয়ে। বিকেলে পেছন থেকে আনিকাকে জড়িয়ে ধরে মুখের সাথে মুখ স্লাইড করে আনিকা, বুঝলাম তো মহাশয়, কাল কি পরবো তুমি পছন্দ করে দাও। আবরার, আমি জানতাম তুমি এটাই বলবে, তাই গিয়ে আলমারি ড্রয়ারে একটা প্যাকেট আছে, ও নিয়ে আসো। ওকে। আনিকা প্যাকেট খুলে দেখে একটা নীল রঙের জামদানি শাড়ি, তার উপর ছোট্ট করে একটা কাগজে লেখা ডিয়ার ওয়াইফি। আনিকা, বেশ সুন্দর তো। হ্যাঁ, তবে অনুভূতিটা বেশি সুন্দর। আবরার, পাগলি। এই পরের দিন বিকেলে রেডি হয়ে আনিকা তার মায়ের আনিতার সাথে বসে আছে। এর কিছুক্ষণ পর আবরার এসে বলল, চলো যাই। আনিকা, আম্মু আসছি, আল্লাহ হাফেজ। আনিতা, ফি আমানিল্লাহ, সাবধানে যেও। আর আবরার, তুই ওকে দেখে রাখিস। আবরার, ঠিক আছে আম্মু। দুজন বাড়ি থেকে বের হলো। গাড়ি থাকা সত্ত্বেও একটা রিক্সা নিল। পাশাপাশি বসে হাতে হাত রেখে রিক্সা থেকে নেমে ফুচকা দোকানে গেল। দুজন মিলে ফুচকা খেলো খুনসুটি করতে করতে। আবরার ফুচকার বিল মিটিয়ে আনিকার হাত ধরে ফুটপাতের রাস্তায় ধরে চলতে লাগলো। কিছু দূর গিয়ে দেখতে পেল ঝুড়ি ভর্তি কাচের ছুরি। আবরার হাত ভর্তি নীল চুড়ি আনিকার হাতে পরিয়ে দিল। আনিকা অনেক খুশি হয়ে চুড়িগুলো দেখতে লাগলো। আবরার মুচকি এসে বলল, এত অল্পতে এত খুশি মিসেস আবরার? আনিকা, মিস্টার আবরার দেওয়া প্রতিটা জিনিসে মূল্যবান। হঠাৎ আবরারের চোখ গেল রাস্তার অপোজিট সাইডে। আবরার বলে উঠল, আনিকা দেখো বেলি ফুল। বেশ খুশি হয়ে আনিকা দেখে বলল, হ্যাঁ মালা মনে হয়। আবরার, তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। আনিকা, আরে কই যাও, আমি একা না। আবরার, আরে পাগলি, সামনে বেলি ফুলের মালা আর আমার বউটার খোপা খালি, তা হয় নাকি? তুমি দাঁড়াও, আমি আসছি। আনিকা, ওকে যাও, আমি এখানে আসছি। আবরার রোড ক্রস করে বেলি ফুলের মালা নিয়ে আসছে বেশি খুশি হয়ে। আনিকা এই দিক থেকে তাকিয়ে মুচকে হাসছে। হঠাৎ বিকট শব্দে আনিকার চোখ ধাঁধিয়ে গেল। মুখে কথা বলার শক্তি যেন নেই। চারিদিকে স্তব্ধতা ছেয়ে গেছে। রাস্তার মাঝ বরাবর আবরারের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। আনিকা চিৎকার দিয়ে দৌড়ে আবরারের পাশে বসলো। আবরারের রক্তাক্ত মাথাটা কোলে নিয়ে কেঁদেই চলছে। কান্নার কারণে কথা আটকে যাচ্ছে, আর শুধু একটা কথাই বারবার আওড়াতে থাকে, আমার শুধু তুমি চাই। ওঠো আবরার। তখন আবরার আদো আদো খোলা চোখ দুটো বন্ধ করে ফেলেছে। আশেপাশে মানুষ এসে আবরারকে গাড়িতে উঠায়। আনিকার কোলে আবরারের মাথা, যা থেকে প্রচুর পরিমাণে রক্ত যাচ্ছে। আনিকার শাড়ির আঁচল
দিয়ে রেখেছে অবচেতন মন। এই সময় আর কি বা ভাবার আছে। প্রায় 30 মিনিট পর হাসপাতালে পৌঁছে যায়। আব্বারকে ইমার্জেন্সিতে নেওয়া হয়। আনিকা কান্না করতে করতে অস্থির হয়ে শাশুড়িকে কল দেয়। কিছুক্ষণ পরে দুবারের লোক আসে। আব্রারকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। মাথার আঘাতটা বেশি ছিল। আর অপারেশন থিয়েটারের বাইরে সবাই অস্থির হয়ে আছে। দুই পরিবারই কান্না করছে। আনিকা কান্না করতে করতে পাগলের মতো প্রলাপ করছে। বাড়ির সবাই বুঝাতে চাইছে, কিন্তু ওই যে বলে না হৃদয়ে রক্তক্ষরণটা কারো বোধগম্য হয় না। ঠিক তেমন আনিকার অবস্থা। কিছুক্ষণ পর অপারেশন রুম থেকে ডাক্তার বের হয়। বেশ চিন্তিত হয়ে মিসেস আনিতা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে আপনার কথা। ডাক্তার, আমার ছেলে কেমন আছে? ও ঠিক হবে তো? ডাক্তার বেশ হতাশ হয়ে বলল, অবস্থা বেশি ভালো না। আমরা চেষ্টা করছি। যদি একটু উন্নতি হয় তো ওনাকে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে। আর এই অবস্থায় নেওয়া সম্ভব না, কারণ প্রচুর রক্তক্ষরণ হয়েছে মাথা থেকে। তাই আমরা ওনাকে প্রাথমিক অবস্থায় আনার চেষ্টা করছি, যাতে ইমার্জেন্সিতে বাইরে পাঠানো যায়। প্লিজ আল্লাহকে ডাকুন। এই বলে ডাক্তার চলে যায়। আনিতা নিস্তব্ধ হয়ে যায়, যেন কান্নার মতো চোখে পানি নেই। আর এদিকে আনিকা সবকিছু শুনে চিৎকার দিয়ে কেঁদে সেন্সলেস হয়ে যায়। আনিকার বাবা মা যেন কোনো কুল পাচ্ছে না। মিসেস আনিতা আর আনিকার বাবা মা আনিকাকে দৌড়ে একটা ক্যাবিনে নিয়ে যায়। আনিতা বেগম আবরারের সব বন্ধুকে কল দেয়। কিছুক্ষণের মধ্যে সবাই হাজির। বিষয়টি নিয়ে সবাই বেশ প্যানিকড। তারা সবকিছু রেডি করছে। তবে এদিকে আনিকার জ্ঞান ফিরেনি। ডাক্তার এসে চেক করে বলে গেছে, এত বড় শকটা এই অবস্থায় নিতে পারেননি, তাই সেন্সলেস হয়ে গেছে। আনিতা এই অবস্থায় মানে? ডাক্তার, কেন আপনারা জানেন না? উনি 1 মান্থ প্রেগনেন্ট। আনিতা আর আনিকার বাবা মা কথা বলার জন্য ভাষায় হারিয়ে ফেলেছে। খুশি হবে নাকি শোক প্রকাশ করবে আদৌ তাদের জানা নেই। আনিকার জ্ঞান ফেরেনি। আর ওই দিকে আবরারের সিঙ্গাপুর যাওয়ার সব কাজ শেষ। এবার শুধু তার শারীরিক অবস্থা বুঝে নেওয়ার পালা। আবরারের মা যেন দুজনায় পড়ে গেছে। এদিকে ছেলে আর একদিকে আনিকা, যাকে সে তার মেয়ে থেকে কোনো অংশে কম মনে করে না। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হলো। আনিতা, ডাক্তার, আমার ছেলে এখন কেমন আছে? ডাক্তার, অবস্থা ইমপ্রুভমেন্ট দেখা দিচ্ছে, তাই আমরা চাচ্ছি ওনাকে নিয়ে যেতে যত তাড়াতাড়ি সম্ভব। আনিতা, ওকে, ঠিক আছে, সব রেডি আছে। ডাক্তার, হ্যাঁ, সব ওকে। 12টা বাজতে চললো। আমরা হাসপাতালে সব ফর্মালিটি শেষ করে ওনার সাথে আপনাদের বেস্ট 5 জন ডাক্তার যাবে, যাতে যেতে কোনো সমস্যা না হয়। বেশ শান্তভাবে। আনিতা, হ্যাঁ ঠিক আছে। ডাক্তার চলে গেল। তখন আনিতা আনিকার বাবা মাকে সব বলল। কিন্তু বিপত্তি ঘটলো আনিকার জ্ঞান ফেরাতে। আনিকা জ্ঞান ফেরার পর আপনাকে খুঁজতে লাগলো। বেড থেকে উঠে দরজার দিকে দৌড়ে যেতে তখনই হোঁচট খেলো। ক্যাবিনে থাকা সবাই চিৎকার দিয়ে উঠলো, কিন্তু পরেনি একটা নার্স ধরে ফেললো। আনিকা ছোটাছুটি করছে, চিৎকার দিয়ে কাঁদছে। পুরো হাসপাতাল থমকে গেছে। সবাই বলাবলি করছে, এমন কি হয়? মেয়েটা এত ভালোবাসে। ডাক্তার না, সবার চোখে পানি। আনিকা পাগলের মতো প্রলাপ করছে। এক টাইপের উন্মাদ হয়ে গেছে, যার শুধু আবরারে চাই। আনিকার বাবা মা আর শাশুড়ি কাঁদছে। অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সব বিফলে যাচ্ছে। শেষে ডাক্তার এসে তাকে জোর করে ঘুমের ওষুধ দিয়ে যায়, সাথে স্যালাইনও। ডাক্তার সব ফর্মালিটি শেষ করে রাতে 1:30টায় ডাক্তার আর আবরারের বন্ধু 2 জন আবরার সহ সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়। আবরারের বাবা ওখানেই আছে। কি থেকে যে কি হয়ে গেল
যেখানে নতুন অতিথি আসার খুশিতে সবাই খুশি হওয়ার কথা, সেখানে পরিস্থিতি নিস্তব্ধ, শুধু শোনা যাচ্ছে কান্নার প্রতিধ্বনি। ফজরের আজানের শব্দ ধ্বনিতে পুরো শহরটা মুখরিত। আনিকার মা আর আনিতা নামাজের মোনাজাতে দু সন্তানের সুস্থতা কামনা করে চোখের জল ফেলছে। নামাজ শেষে আনিকার ক্যাবিনে গিয়ে তারা দুজন বাক শক্তিহীন হয়ে পড়েছে। আনিকা আগের আনিকা নেই। কয়েক ঘন্টার পার্থক্যে সব বেদলে গেছে। আনিকা বেডে বসে কারোর সাথে কথা বলছে, একেবারে ছোট বাচ্চার মতো বায়না করছে, মুখ ফুলিয়ে কাঁদছে তো আর খিলখিল করে হাসছে। আনিকার মা সালেহা আর আনিতা অবাক হচ্ছে, কারণ পুরো ক্যাবিনে আনিকা ছাড়া আর কেউ নেই। সালেহা বেগম ডুকরে কেঁদে উঠল। কোনো মা ঠিক থাকবে তার অন্তঃসত্ত্বা মেয়ের অবস্থা দেখে? আনিতা তার চোখের পানি ফেলছে, কারণ তাকে সান্ত্বনা দিবে নিজেকে নাকি আনিকার মাকে? নাকি আনিকা বেড থেকে উঠে তার দু মায়ের কাছে গেল, বেশ খুশি হয়ে বলল, দেখেছো তোমরা আমাকে ভুল বুঝিয়েছ, দেখো আমার আবরার ঠিক আমার কাছে চলে এসেছে। আমি আর কখনো ওকে বেলি ফুল আনতে দিব না। ও আমার আবার সুযোগ পেলে আমার ছেড়ে চলে যেতে চাইবে। আমার তো বেলি ফুল চাই না, আমার শুধু আবরার চাই। কি হলো, তোমরা কাঁদছো কেন? সালেহা বেগম আর আনিতা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে। আনিকা অনেক বুঝিয়ে তারা শান্ত করে। আর ওইদিকে আবরারকে হাসপাতালে নেওয়া হয় আর চিকিৎসা শুরু করে দেওয়া হয়। দুদিকে দুজন কেউ সুখী নাই। একজন নিজের জীবন বাঁচাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আরেকজন তার প্রিয় অনুপস্থিতিতে মৃত পায়। কারণ ভালোবাসা মানুষকে পূর্ণ করে, আর ভালোবাসা মানুষটির সাথে থাকলেই জীবন পূর্ণতা পায়। কেটে গেল 10 দিন। আবরারে বিপদ মুক্ত, তার শরীর দুর্বল। জ্ঞান ফেরার পরই একটা নাম মুখে নিয়েছিল অনিকা। প্রথম কথা ছিল, অনিকা ঠিক আছে তো? আবরারকে বলা হলো তাকে সিঙ্গাপুরে নিয়ে আসা হয়েছে আর আনিকা বাসায়। আবরার কিছুটা মন খারাপ করে ফেললো, কারণ আনিকার মুখটা যে তার খুব দেখতে ইচ্ছে হচ্ছে, খুব করে চাইছে একটু ছুঁয়ে দিতে, কিন্তু দূরত্ব অনেক, তাই ইচ্ছাটা চাপা থেকে গেল। এর মধ্যে 15টা দিন কেটে গেল। আবরারকে হাসপাতালে রাখা দায় হয়ে পড়েছে, কারণ সে 1 মিনিটও থাকতে চাইছে না। তার খুব ইচ্ছে হচ্ছিল তার প্রিয়তমাকে দেখার আর কথা বলার। এই 15 দিন সবার সাথে কথা হলেও আনিকার সাথে তার একটা কথাও হয়নি। আনিকার কথা জিজ্ঞেস করায় সবাই এড়িয়ে যাচ্ছে। আবরারের মনে মনে চাপা কষ্ট হচ্ছে, কেউ বুঝতে চাইছে না। মনের কোনো ভয় কাজ জেঁকে ধরেছে। এর মধ্যে তাকে দেশে নেওয়ার সকল ব্যবস্থা করা হলো। আবরারের তীব্র প্রতীক্ষা তার প্রিয়তমাকে একটিবার দেখার। 17 মে রাত 12টায় তারা সিঙ্গাপুর থেকে টেক অফ করে। বাসায় আসতে সকাল 11টা বাজে। আনিতা তার ছেলেকে কিভাবে বোঝাবে এই চিন্তায় অস্থির। একদিকে ছেলে আসার খুশি, কিন্তু কোথাও একটা তীব্র যন্ত্রণা হচ্ছে। প্রায় 11:30 বাজায় পৌঁছে আবরার, তার সাথে বাবা আর বন্ধু রিফাত জুবাইর। রিফাত আর জুবাইর সব জেনে চুপসে আছে, ভাবছে আবরার এই ধাক্কা সামলাতে পারবে তো। আবরার বাড়িতে প্রবেশ করতে তার মাকে দেখে জড়িয়ে ধরে। আনিতা তার ছেলেকে বেয়ে ডুকরে কেঁদে উঠল। আবরারের মুখে আদর ভরিয়ে দিল। মায়ের আদরে আবরারও কেঁদে দিল। হঠাৎ একটা নার্স এসে বলল, ম্যাম, পেশেন্ট অনেক প্যানিক করছে, প্লিজ চলুন। এই বলে চলে গেল। আবরার মায়ের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। আনিতা ছেলের দিকে তাকিয়ে চোখে জল ফেলছে। আবরার বুঝতে পারলো এ বুঝি তার প্রিয়তমা ঠিক নেই। তার বুকে তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে। কাউকে কিছু না বলে ঘরের দিকে দৌড়ে গেল। সবাই বুঝতে পারছে কি হতে চলেছে, তাই তারাও গেল। আবরার ঘরের দরজা খুলে নিস্তব্ধ হয়ে আছে। চোখকে বিশ্বাস করাতে পারছে না, কথা বলার শক্তিটুকুও নেই। দরজায় দাঁড়িয়ে আছে, একরাশ নীরবতা। 17 দিনের অনুপস্থিত তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটি অবস্থা মেনে নিতে পারছে না আবরার। প্রিয়তমাকে দেখার একরাশ অস্থিরতা শেষ হলেও তাকে এই রূপে দেখতে পাবে তা আশা করেনি। জীবনের পূর্ণতা যেন শূন্য থেকে নেমে গেছে। অনেকে তার বিছানায় বসা মুখ ফুলিয়ে রেখেছে, আর একটা নার্স একে বকা দিচ্ছে। তবে আনিকার কথাগুলো ভিত্তিহীন। এলোমেলো চুল, চেহারা ক্লান্তির ছাপ আগে থেকে শুকিয়ে গেছে। পুরো রুমে জামা কাপড় ছড়িয়ে আছে, চোখের নিচে কালো হয়ে গেছে। চেহারাটা আগের চনচনে ভাব নেই এখন। আবরার ধীর পায়ে আনিকার কাছে গিয়ে দাঁড়ালো। একরাশ দীপ্ত চোখে তাকিয়ে প্রিয়তমাকে দেখতে লাগলো। চোখ থেকে দুপোটা জল না চাইতেই বেরিয়ে এলো। আবরার আনিকার পাশে বসে 2 বাহু প্রসারিত করে প্রিয়তমাকে জড়িয়ে নিল, যেন বহুকালের প্রতীক্ষার অবসান। আনিকা ফেল করে তাকিয়ে আছে। সে বুঝতে পারলো না কেন হঠাৎ জড়িয়ে ধরলো, কিন্তু তাও 2 হাত দিয়ে আবরারকে জড়িয়ে ধরে আছে। আবরার নিজেকে শান্ত রাখতে পারলো না, হাউমাউ করে কেঁদে উঠল। পুরুষ মানুষ খুব কষ্ট না পেলে কাঁদে না। তাদের চোখে জল তখনই গড়িয়ে পড়ে যখন তীব্র যন্ত্রণা অনুভব করে।
যখন অনুভূতিগুলো পিঠ বাস্তবতা দেয়ালে ঠেকে যায়। আবার আনিকাকে ছাড়িয়ে দুহাত দিয়ে আলতো করে কপাল ধরে অজস্র চুমু পরিয়ে দিল। তখন আনিকা বলে উঠল, তোমাকে সকাল থেকে খুঁজছি, তুমি কোথায় গিয়েছিলে? আবরার তখনও আনিকার মুখের দিকে তাকিয়ে আছে, বুঝতে পারল না আসলে কি বলছে এসব। আমি ভেবেছিলাম এই দুটো মেয়ে আমার মতো তোমাকে সুই ফুটিয়ে দিয়েছে, তাই তো ওদের বকা দিচ্ছি। তুমিও বকে দাও প্লিজ। আবরার কি বলবে বুঝতে পারল না, হয়তো বুঝতে চাইছে না। তখন একটা নার্স এসে আনিকার হাতে ইঞ্জেকশন দিয়ে দেয়। আনিকা শব্দ করে ওঠে, তা দেখে আবরার অস্থির হয়ে যায়। আনিকাকে বুকে জড়িয়ে নেয়। কিছুক্ষণ পর আনিকা আবরারের বুকে নেতিয়ে পড়ে। আবরার আস্তে করে তাকে শুইয়ে দিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। হয়তো তার অজানা প্রশ্নের উত্তর খোঁজে। আনিতা বসে আছে, আর সাথে আবরারের বাবাও। আবরারের বন্ধুরা চলে গেল বেশ কিছুক্ষণ হলো। আবরার এসে মায়ের পাশে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? মা, আনিকা এই অবস্থায় কেন? ওকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না, কি হলো ওর? আনিতা কিছু সময় চুপ করে থেকে বলে উঠলো, তোর অ্যাক্সিডেন্টের দিন জানতে পারলাম আনিকা 1 মাসের অন্তঃসত্ত্বা। আবরার কি বলবে বুঝতে পারছে না, শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। তোর অ্যাক্সিডেন্টের পর থেকে যখন তোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন আনিকা প্রচুর ভেঙে পড়ে। তোর অবস্থা খারাপের দিকে শোনার পর অজ্ঞান হয়ে যায়। আর কিছুক্ষণ পর জানতে পারি, তবে বুঝতে পারছিলাম না খুশি হব নাকি শোক প্রকাশ করব। তোকে বাইরে নিয়ে যাওয়ার পর আনিকার অবস্থা অবনতির দিকে যায়। আনিকা এতটাই শকড ছিল তোর ব্যাপারটা নিয়ে, সে যে রীতিমতো ব্রোমের মধ্যে চলে গেল। দিনের পর দিন এমন নামে ডাক্তার দেখায়নি, সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়। এতে তো প্রেগনেন্ট, তার উপর এত বড় ঘটনা তার মস্তিষ্ক মেনে নিতে পারেনি। তাই আনিকা এতদিন এই হ্যালুসিনেশনের মধ্যে আছে যে তুই ওর সাথে আছিস। ওর অ্যাক্সিডেন্ট মেনে নিতে পারেনি বলে ডুকরে কেঁদে উঠল আবরারের মা। আবরার নিস্তব্ধ হয়ে আছে, হয়তো বলার মতো কথা তার জানা নেই, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তখন আনিতা আবার আবরারের কাঁধে হাতে রেখে বললেন, মানুষ চাইলে কি না পারে, তোর শূন্যতা তাকে এমন করেছে আবরার। হয়তো তোর ফিরে আসা আবার সে আনিকাকে ঠিক করে দিবে। আবরার মায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, আনিকা ছাড়া যদি আবরার শূন্য হয় তাহলে আবরার ছাড়াও আনিকা শূন্য। আনিকার যে আমার পূর্ণতা, কি করে আমি এমন দেখে নিজেকে সামলাবো? আর 2 চোখ বাদ মানছে না। আবরার মাকে জড়িয়ে ধরে কেঁদে চলছে। আবরার আনিকার রুমে আবার আগের মতো করে সাজিয়েছে, সবকিছু নিজে হাতে গুছিয়ে রেখেছে। আবরার নার্সদের কাছ থেকে সব ওষুধপত্র বুঝে নিয়েছে আর তাদের চলে যেতে বলল। তার প্রিয়তমার খেয়াল সে নিজেই রাখবে। তার ছোট প্রিন্সেস যে বেড়ে উঠেছে প্রিয়তমার মধ্য দিয়ে। আবরারের আসার খবর শুনে পরের দিন আবরারের মামা শাশুড়ি তাকে দেখতে এলো। দুপুরে খাওয়া দাওয়া করে বসে কথা বলছে। এক পর্যায়ে মামার শাশুড়ি আনিতাকে বলে উঠল, এই পাগল মেয়েকে দিয়ে কি করবে? আবরার বাবাকে দেখতে শুনতে ভালো লাগে, আর একটা বিয়ে দিয়ে দাও। এই পাগল নিয়ে তো সংসার করা যায় না। আনিতা তার ভাইয়ের শাশুড়ি দেখে কিছু বলতে পারছে না। এদিকে আবরারের মামের যেন মাথা কাটা যাচ্ছে লজ্জায়। হঠাৎ কিছু বিকট শব্দের পেছনে ফিরে তাকালো আবরার, যা দেখে আনিতা বরফের ন্যায় জমে গেল। সামনে উগ্রমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। আবরার পাশে পড়ে আছে কাঁচের ফ্লাওয়ার বাজ, তাও আবার টুকরো টুকরো হয়ে। আবরার হাতে মুঠ করে রেখেছে, চোখ লাল হয়ে আছে। আনিতা তার ছেলের রাগ দেখে শুকনো ঢোক গিলছে। তার ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে। আবরার চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। মায়ের সামনে এসে জিজ্ঞেস করলো, আম্মু, আনিকাকে নিয়ে তোমার কোনো সমস্যা আছে? তুমি কি ওদের মতো তোমার আনিকাকে পাগল মনে করো? আনিতা: আবরার বাবা, তুই এসব কি বলছিস? ওকে আমি আমার মেয়ের মতো মনে রেখেছি, ওকে নিয়ে আমার কোনো সমস্যা নেই। অবাক হয়ে তাকিয়ে, যদি সমস্যা না থাকে, যদি সমস্যা হয় তাহলে বলে দিও, আমি ওকে নিয়ে দূরে কোথাও চলে যাব। তুই কি পাগল হয়ে গেলি? আমার মেয়েকে আমি কোথাও নিতে দেব না। তোকে হারানোর ভয়ে এমন হয়েছে, তাহলে কি করে আমি ওর সাথে এমন করব? যে মেয়ে আমার ছেলেকে এত ভালোবাসে তাকে কি করে চোখে আড়াল করে দিব বল? তাহলে এই মহিলাকে এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যেতে বল, বের হয়ে যেতে বলো।
আবরারের মামা আর মামির লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আজ তার শাশুড়ির কারণে এই দিন দেখতে হলো। মা আর মেয়ে আনিকার কাছে যাচ্ছে। আসার পরে মহিলাকে যেন না দেখি এই বলে হন হন করে চলে গেল আবরার। আনিতা তার ভাইয়ের সব বউর দিকে করুণ চোখে তাকিয়ে আছে। আবরার তার রুমে গিয়ে দেখে আনিকা গুটি মেরে শুয়ে আছে, হয়তো ক্লান্ত লাগছে তাকে। আবরার পাশে বসে আনিকার দিকে ঝুঁকে তাকাতে দেখলো আনিকা কাঁদছে। আনিকার কান্না দেখে আবরারের বুক মুচড়ে উঠল। তার প্রেয়সীর চোখে পানি তার যে সইছে না। আবরার আনিকার হাত ধরে উঠিয়ে বসালো। আনিকার চোখ ফুলে গেছে। আবরার আর না পেরে আনিকাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তখন আনিকা ফুফিয়ে কেঁদে উঠলো আর কান্না করে আদো করে আবরারকে বললো, তুমি আমায় রেখে আবার কেন গেছিলে? আমার ভয় করে না বুঝি মেয়েগুলি যদি আবার আমার সুচ ফুটিয়ে দিত। জানো আম্মু বলেছে আমার না ছোট্ট একটা বেবি আসবে, তাই তো আমি দৌড়ে তোমার কাছে চাই না। আমার খুব কষ্ট হয় তুমি না থাকলে। প্লিজ আমাকে ছেড়ে যেও না। অভিযোগ আর একরাশ আবদার করে বলল। তা না মানার সাধ্য যে আবরারের নেই। আবরার আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি এখন থেকে কোথাও যাব না। আমি আমার আনিকার কাছে থাকবো। আর আমি তো জানি আমাদের ঘরে আনিকার মতো লক্ষ্মী একটা ছোট্ট আনিকা আসবে, একদম লাল টমেটো। আনিকা চুপ করে শুনছে আবরারের কথাগুলো। তাই তুমি একটু দৌড়াবে না, ঠিক মতো খাবা, ওষুধগুলো সময় মতো নিবে, একদম বাহানা করবা না লক্ষ্মী। আমি তোমার সব কথা শুনবো। তুমি কোথাও যেতে পারবে না। প্রমিস। উঠে এখন চলো, আমরা নিচে যাবো, নইলে সবাই বলবে প্রিন্সেসের আম্মু লেইজি। তুমি এভাবে জড়িয়ে ধরে রাখলে কেমনে যায়? আর প্রিন্সেসের আম্মু লেইজি না। আবার আনিকাকে ছেড়ে পাজা কুলো করে বাথরুমে নিয়ে ফ্রেশ করিয়ে আনলো। আনিকাকে আগের মতো শাড়ি পরিয়ে দিল। তবে এবার আনিকা চুল আর খোফা করতে দিল না। তাই আবরার একটা পনিটেল করে দিল। দুজন মিলে নিচে গেল। আনিকা আর আবরারের বাবা মাহফুজুর রহমান অবাক হয়ে তাকিয়ে আছে। আজ আনিকাকে প্রথম দিনের মতো স্নিগ্ধ লাগবে না বা কেন? আবরার ছাড়া আনিকা যে অপূর্ণ, আর আজ তাদের একসাথে পূর্ণ লাগছে। বাহ, আমার মেয়েটাকে তো আজ খুব সুন্দর লাগছে। আনিতা জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আর খালি তোমার মেয়ে, আমার বুঝি মেয়ে না? আনিতাও কিন্তু আমার মেয়ে। একটু রাগী ভাব নিয়ে বলল মাহফুজুর রহমান। আমি তোমাদের দুজনের মেয়ে। খুশি হয়ে বলল আনিকা। আবরার তাকিয়ে আছে, দেখছে তাদের। আনিকার মন ভালো করতে বলে উঠল, তাহলে আমি কে? আমাকে তো কেউ ভালোবাসে না। আব্বু আম্মু, তোমরা না ওকে রাস্তা থেকে তুলে এনেছো? দুষ্টুমি করে বলল আনিকা। এতে সবাই হো হো করে হেসে উঠল। আনিতার চোখে কোণে জল। মেয়েরা এতদিন পর হাসতে দেখলে দুষ্টামি দেখলো। দুপুরে সবাই খেতে বসলো। আনিকাও খেতে বসলো। আবার ওর খাবার ঘরে নিয়ে গেল। আনিকা খাবে না বলে মুখ ফিরিয়ে নিল। বেবির কথা বলাই খেয়ে নিল, কিন্তু একটু পর বমি করে আবরারের শার্ট ভরিয়ে দিল। আনিকা ভয়ে তাকাতে পারছে না। ভেবছে হয়তো আবরার বকা দিবে, কিন্তু আবরার মুখে হেসে সব পরিষ্কার করে ধুয়ে ফেললো। আনিকা বিছানায় শুয়ে দিয়ে নিজে ফ্রেশ হয়ে এলো। আবরার অফিসের সকল কাজ তার বিশ্বস্ত ম্যানেজার আর পিএকে বুঝিয়ে দিল। শুধুমাত্র জরুরি কাজগুলো সে ঘরে বসে করবে। এর মধ্যে অনেকবার আনিকার পরিবার ওকে দেখে গেছে। আবরার বাসায় থেকে আনিকার পাশে ওকে নিয়ে সময় কাটায়। ইভেন আনিকা সকল কাজ করে, কখনো বিকেলে হাঁটতে বের হয়, কখনো গিটার বাজিয়ে গান শোনায়, খুনসুটি করে যাচ্ছে দিন। এর মধ্যে কেটে গেল 7 মাস। আনিকা এখন মেন্টালি স্টেবল। আবরারের ভালোবাসা আর কেয়ারগুলো ওকে ঠিক করে দিতে বাধ্য করলো। তবে আনিকা 7 মাস হওয়ার যে বেশিক্ষণ হাঁটতে পারে না, তাই আবরার সাথেই থাকে। এই 7 মাসে আনিকাকে এক গ্লাস পানি ঢেলে খেতে দেয়নি। দুপুরে আর রাতেও আবরার খাইয়ে দিত। আবার কখনো আনিতা। মাহফুজুর রহমান আনিকার পাশে বসে গল্প করতো, যেন তার ছোট 2 দাদু ভাই বোর না হয়। তা শুনে আনিকা হেসে কুটি হতো। আনিকার 9 মাসে আবরারের চোখে ঘুম নেই। কষ্ট হয় খুব যখন দেখে আনিকা মাঝে মাঝে ক্লান্ত হয়ে হেলে পড়ে। আর আজ আনিকার প্রশ্ন আবরারের পুরো ঘুম কেড়ে নিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুজন বিছানায় বসলো। আনিকার রোজকার অভ্যাসে আবরারের বুক পিঠ ঠেকিয়ে বসা আজও তাই। পিনপিনে নীরবতা ভেঙে আনিকা প্রশ্ন করলো, আচ্ছা আবরার, আবার অনেকেই তো আছে যাদের বেবি ডেলিভারি হওয়ার সময় মারা যায়। আচ্ছা আমিও যদি না ফিরি আমার বেবিকে, তুমি কি করবে? তুমি কি আবার বিয়ে করবে? আবরার যেন নিস্তব্ধ হয়ে যাচ্ছে। কথাগুলো জটলা পাকিয়ে গলা আটকে গেল। বুকে তীব্র যন্ত্রণা হতে লাগলো। আনিকা নিজের পিঠে তরল কিছু অনুভব করতে পারে। পেছনে ফিরে দেখলো আবরার কাছে। আনিকা তার দেখে আর খারাপ লাগছে। নিজের উপর নিজের রাগ হচ্ছে। নিজেকে সামলে নিয়ে আবরারের 2 গালে হাত রেখে চোখে পানি মুছে দিল। নিজেকে অপরাধী বোধ মনে হচ্ছে এখন। তাই বলে উঠলো, আর আমি তো মজা করছিলাম, কিন্তু তুমি তো সিরিয়াসলি নিয়ে নিলে। দেখো এখন আমি কেঁদে দিব। কাঁদো মুখ করে। আরে পাগলিটা, আমার কখনো এমন কথা
কথা বলবে না, মজা করেও না, আমার খুব কষ্ট হয়, তোমাকে হারানোর ভয়ে জেগে বসেছে, তুমি কি বোঝো না তোমাতে পূর্ণতা, আমার জড়িয়ে ধরে বলল। আবরা জেগে আছে, বারান্দায় দাঁড়িয়ে কথাগুলো ভাবছে। ঠিক তখনই আনিকা চিৎকার শোনা গেল। আবরা দৌড়ে গিয়ে দেখলো আনিকা পেটে হাত দিয়ে কাঁদছে। আবরা তার মাকে ডেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। আনিকার কান্না আবরারকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। দুপুরে আনিকার বলা কথাগুলো কানে বাজছে তার। হারিয়ে ফেলবে না তো তোর তোর প্রিয়তমা, তার প্রিয়তমাকে। প্রায় 20 মিনিট পর হাসপাতালে পৌঁছালো আনিকাকে নিয়ে। গাড়ি থেকে নেমে আবরার পাজা কোলে তুলে নিল আনিকাকে। স্ট্রেচারে শুয়ে দিয়ে আনিকার হাত ধরে আছে আবরার। চিল্লিয়ে ডাক্তারকে ডেকে চলছে। নার্স আর ডাক্তার এলো। আনিকা তখনও ব্যথায় চিৎকার করে কাঁদছে। ডাক্তার আনিকাকে ওটিতে নিয়ে গেল। আবরার ঠায় দাঁড়িয়ে আছে ওটির সামনে। আনিকার এক একটা চিৎকার আবরারের কলিজা ভেদ করছে। ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসলো। আবরার দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো, আনিকা কেমন আছো? ডাক্তার প্রতি উত্তর বলল, মিস্টার আবরার, ওনার নর্মাল ডেলিভারি করার মতো পেইন থাকলেও আমরা তা করতে পারবো না, কারণ ওনার প্রেগনেন্সিতে প্রথম থেকে কমপ্লিকেশন ছিল, যার প্রভাব এখন হচ্ছে। প্রচুর ব্লাড লস হচ্ছে, তাই আমরা চাচ্ছি সিজার করাতে, তাও কিছু কমপ্লিকেশন থেকেই যায়, তাই আপনাকে বন্ড সাইন করতে হবে। তারপর পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এটাই বোধহয় দুঃস্বপ্ন, যাব ঘুম ভাঙার পর শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি করুন আবরার, সময়ের সাথে রিস্কও বাড়ছে। আবরার ধ্যান ভাঙলো ডাক্তারের কথায়। ছল ছল চোখে শুধু বলল, প্লিজ আমার আনিকা যেন কিছু না হয়। আমি জানি আমি স্বার্থপরের মতো কথা বলছি, তাও প্লিজ মিস্টার আবরার বন্ড করুন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন বেবি আর মা সুস্থ থাকে। আবরারের কাঁধে হাত রেখে সই করার পরে আবরারের হাত কাঁপছে। জীবন থেকে অনেক বড় বড় ডিল নিমিশে সাইন করে দিয়েছে, কিন্তু আজ পারছে না। মনে হচ্ছে একটা সাইন তার প্রিয়তমা থেকে তাকে দূরে নিয়ে যাবে। তাও কাঁপা কাঁপা হাতে সাইন করে দিল। ডাক্তার যাওয়ার সময় বলল, আল্লাহকে ডাকুন। আবরারের কানে ডাক্তারের একটা কথাই বাজছে, আল্লাহকে ডাকুন। আবরার উজু করে তাহাজ্জুদের নামাজের জন্য চলে গেল। হাসপাতালের নামাজ কক্ষে নামাজের মোনাজাতে অঝোর কান্না করছে আর আল্লাহর কাছে তার স্ত্রীর সুস্থতা কামনা করছে। ওইদিকে আনিতা আর মাহফুজ আনিকার মা বাবাকে কল দিয়ে সব বলল। আনিকার মা কান্নায় ভেঙে পড়লেন। তারাও হাসপাতালে চলে এলো। আবরার নামাজ শেষ করে উটির সামনে দাঁড়িয়ে লাল লাইটটা দেখতে লাগলো। আনিতা আবরারের কাছে গিয়ে কাঁধে হাত রাখলো। আবরার মাকে দেখে জড়িয়ে ধরে অজরে কাঁদতে লাগলো। আনিতা বুঝতে পারছে না কিভাবে ছেলেকে সান্ত্বনা দিবে। আবরার তো কেঁদেই চলছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেল। যেখানে একটা সিজার করাতে ডাক্তারের সর্বোচ্চ 20 মিনিট লাগে, সেখানে 1 ঘন্টা হতে চললো। প্রায় 1.5 ঘন্টা পর ডাক্তার বের হলো। আবরার ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আনিকা কই? পেছন থেকে 2জন নার্স বের হলো। তাদের হাতে তুলায় মোড়ানো 2টো পিচ্চি বাচ্চা। দুটোই মুখ ফুলিয়ে আছে মায়ের মতো। আনিকার কান্নার ফল যেমন মুখ ফুলিয়ে থাকতো তেমন করে। মিস্টার আবরার, এই নিন আপনার ছেলে আর মেয়ে। নার্স হাসি মুখে বলল। আবরার অবাক হয়ে আছে দেখে। ছেলে আর মেয়ে? ডাক্তার, ছেলে আর মেয়ে মানে আপনার টুইন বেবি? হ্যাঁ, আপনার টুইন বেবি। আনিতা আর আনিকার মা খুশি হয়ে এসে বাবুদের দেখে কোলে নিল। আবরার ডাক্তারের দিকে তাকিয়ে, কি হলো ডাক্তার, আমার আনিকা কই? ও কেমন আছে? কোথায় ও? বলুন আনিকা কি করেছেন? মিস্টার আবরার, আপনার ওয়াইফ ঠিক আছে? ওনার স্যালাইন চলছে, এখনও জ্ঞান ফেরেনি। জি। কিন্তু ডাক্তার, আপনার আনিকা জ্ঞান ফেরেনি কেন? কি করেছেন? নিশ্চয়ই খুব কষ্ট দিয়েছেন। আবরারের এই প্রশ্ন এমন প্রশ্ন ভিত্তিহীন প্রশ্ন। তেমন কিছু না, ওনার শরীর দুর্বল, তাই। চিন্তা করবেন না, উনি ঠিক আছে। ভয় পেয়ে গেছিলাম ওনার অবস্থা দেখে, ভেবেছিলাম হয়তো বাঁচানো যাবে না, কিন্তু দেখুন আল্লাহর রহমতে ভালো আছে। আমি জানি আপনার অনিকার কিছু হবে না। ও আপনাকে তো বলেছে আমাকে ছাড়া কোথাও যাবে না। চোখের পানি মুছতে মুছতে, আমার এত বছর এক্সপিরিয়েন্সের মধ্যে প্রথম দেখলাম কেউ তার স্ত্রীর জন্য এমন পাগলামি করতে। আবরার সাহেব, দোয়া করি এমনই ভালোবাসা থাকুক আজীবন। আবরার ডাক্তারের কথায় মুচকি হেসে বলল, যাকে ছাড়া আমি অপূর্ণ তাকে ছেড়ে থাকার চিন্তাই করতে পারি না। তো পাগলামি তো কিছুই না ডাক্তার। আমি দেখা করবো আনিকার সাথে। হ্যাঁ, আবরার, আমি জানতাম আপনি এটাই বলবেন। তাই দেখুন, আপনার জন্য শুধুমাত্র দরজাটা খুলে নার্স আছে, ওনাকে বললে নিয়ে যাবেন। নার্স আবরারকে নিয়ে গেল। আবরার বসে আছে আনিকার পাশে। আনিকার চোখের নিচে কালি পড়ে আছে, শুকনো ঠোঁট, চোখের পানি পড়ার দাগ পড়ে গেছে। আবরার এইটা দেখে কেঁদে উঠল। অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণে আনিকা এখনো অজ্ঞান। আবরার আস্তে করে আনিকার কপালে ঠোঁট চোয়ালো। কিছুক্ষণ পর আনিকা পিট করে চোখ খুলল।
আবরার তা দেখে ডাক্তারকে ডাকতে যাবে, ঠিক তখনই আনিকা আবরার হাত মুঠ করে ধরলো। আবরার পেছন ফিরে দেখে আনিকাকে তার হাত ধরে আছে। আবরার আবার বসলো। আনিকা কিছু বলছে, তবে শোনা যাচ্ছে না, তাই আবরার আনিকার মুখের কাছে কান দিয়ে শোনার চেষ্টা করলো। আনিকা আবারও কিছু বলল, তবে তা শুনে আবরার অবাক হয়ে আছে, কারণ আনিকা আবরারের কানে বলল, খুব ভালোবাসি। আবরার খুব কাঁদছেন। আনিকা সারা মুখে ভালোবাসার পরশ এঁকে দিচ্ছে, তা দেখে আনিকা মুচকি হাসলো। আবরার কেঁদেই চলছে, আনিকা তাকিয়ে আছে। শোনো, আর কখনো এমন করবা না। তুমি সবসময় আমার কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করো, আজও তাই করেছিলে। তুমি কি একটু বোঝো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না? তুমি ছাড়া আবরার অপূর্ণ। কেন বুঝো না? তোমাতেই পূর্ণ আমার। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে। তা দেখে আনিকা ফিক করে হেসে উঠল। আবরার রাগে ভাব নিয়ে বলল, হাসবা না ওকে? 2 বাচ্চার মা হয়েও আবার সিরিয়াস কথায় হাসছো। আনিকা অবাক চোখে তাকিয়ে আছে। 2 বাচ্চার কথা শুনে আস্তে করে বলল, 2 বাচ্চার মা মানে? হ্যাঁ ম্যাডাম, আমাদের টুইন বেবি। আনিকার চোখের কোণে বেয়ে পানি গড়িয়ে পড়ছে। দুঃখের নয়, সুখের। ডাক্তার এসে আনিকাকে ক্যাবিনে দেয়। পরিবারের সবাই ক্যাবিনে আছে। ডাক্তার বলছে আস্তে কথা বলতে, কিন্তু আনিতা তো মাহফুজের ছেলে আর মেয়েকে নিয়ে বেজাল করেছে। এদিকে আনিকার মা মেয়ের মাথায় বসে আছে, আর তার বেআইনে ঝগড়া দেখে মিটমিট করে হাসছে। আবরার মা বাবার কাণ্ড প্রচুর বিরক্ত। এখন অবধি তার ছেলে মেয়েকে কোলে নিতে দিল না। আনিকা আবরারের ফুলিয়ে রাখা মুখ দেখে হাসছে। আনিতার মাহফুজ ছেলের এমন মুখ দেখে হেসে শেষমেশ কোলে নিল, তাও অনেক ভয়ে ভয়ে। যদিও পড়ে যায়। সবাই বেরিয়ে গেল ক্যাবিন থেকে। সকালের আলো ফুটলো তাই নাস্তা আনতে। আবরার একবার মেয়েকে কোলে নিচ্ছে, তো একবার ছেলেকে। আনিকা আবরারের মুখের দিকে তাকিয়ে আছে, আবরারের খুশি দেখছে। আবরার এসে আনিকার পাশে বসলো। আনিকা তাকিয়ে থেকে বলল, তোমাতে সকাল আমার, তোমার ভাবনায় ক্লান্ত দুপুর, তোমার কাঁধে গোদরে লগ্ন আমার, তোমার হাতে হাত রেখে বিকেলে সূর্যাস্ত, তুমিহীন শূন্য তিক্ত সন্ধ্যা আমার, তোমাতে পূর্ণ রাত, অবশেষে তোমাতে পূর্ণতা আমার। আবরার নিশ্চুপ তাকিয়ে থাকে, মুচকি হেসে বলল, হ্যাঁ, তোমাতেই পূর্ণতা আমার। হয়তো বা সবাই পূর্ণতা পায় না, কিন্তু কিছু মানুষ তাদের ভালোবাসার পূর্ণতা পায়, আবার কেউ হারিয়ে খুঁজে। ভালোবাসা মায়াজাল, যা সবাই কাটিয়ে উঠতে পারে না, তবে অনেকে সেই মায়াজালে আটকে পড়ে থাকতে চায়। ভালোবাসায় পারে শূন্যকে পূর্ণ করতে।